5ই আগস্টে যে কালো শক্তির যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ছিল অনেক বেশি ষড়যন্ত্রমূলক এবং অনেক বেশি কুটিল এবং জটিল। তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য 5ই আগস্টকে তারা ব্যবহার করতে চেয়েছিল। এবং গত 18 মাস বিএনপি সরকারের আগের ইউনূস সাহেবের যে 18 মাস, সেই ইউনূস সাহেবের 18 মাসটা ছিল অন্ধকারের যুগ। আমি এটাকে বলবো বাংলাদেশের রাজনীতিতে আইএমএ জাহালিয়া। সেই অন্ধকারের যুগে ইউনূস সাহেব যা করতে চেয়েছিল, এবং এই যে ছেলে পেলে তাকে ধরে কালো শক্তি যারা এটাকে সার্বিকভাবে সহযোগিতা করে দেশটাকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, এবং দেশের 71 সনের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশকে যারা অস্বীকার করতে চেয়েছিল, এখন সময়ের বিবর্তনে খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রতিভাত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে যে কালো শক্তি জামাত এবং এইসব দুষ্ট ছেলে পেলে, আমি এদেরকে আর কি বলবো, তারা আসলে ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গিয়েছে। ইউনূস সাহেব ছিল তাদের সবারই গডফাদার, সমস্ত অপকর্মের গডফাদার ছিলেন ইউনূস সাহেব, আর তারা ছিল ইউনূস সাহেবের আসল শক্তি। এখন সবগুলো ধরা পড়ার কারণে ইউনূস সাহেব দেখলাম গত রাত্রে নাকি চলে গেছে, আসবেন কিনা জানি না, কিন্তু আমার ধারণা ইতিহাসের দায় ইউনূস সাহেবকে মিটাতেই হবে। যে ইতিহাস কে তিনি কলঙ্কিত করেছেন, কালিমা লিপ্ত করেছেন, ইউনূস সাহেবকে কিন্তু সেই ইতিহাসের দায় মিটাতে হবে। কোথায় যাবেন জানি না, হয়তোবা ফ্রান্সে যাবেন, বয়স হয়েছে, বিদেশেই মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ নিয়ে নিতে পারে, কিন্তু মৃত্যুর পরও মীর জাফরের মতো, ওই যে যেমন বলা হয় মীর জাফরের বংশধরেরা যে মুর্শিদাবাদের যে জায়গাটায় থাকে, সেই জায়গাটার নাম হলো নিমক হারামের দেউরি। ইউনূস সাহেবেরও যদি কেউ থেকে থাকে, সেইটা আজকের আধুনিক জগত ইউনূস সাহেবের সেই কর্মকাণ্ডটা নিমক হারামের দেউরিতে যারা থাকে তাদের সঙ্গে পরিগণিত হবে এবং তাদের সঙ্গে যুক্ত হবে। আমি তাই মনে করি এখন সেই সবাই এখান থেকে ছাড়া পাইতে চাচ্ছে, ইতিহাসের দায় কেউ নিতে চাচ্ছে না। এই যে মব করেছে, সন্ত্রাস করেছে, বীর শ্রেষ্ঠ যারা, তাদের সেই স্মৃতিস্তম্ভ ভাঙ্গিয়া পা দিয়ে পাড়ায় ড্রেনে ফেলাইছে, যারা এই দেশের মব করে করে এই দেশকে লুণ্ঠন করেছে, এই দেশের শিক্ষা সংস্কৃতি ইতিহাসকে যারা ধ্বংস করতে চেয়েছে, যারা বাধা দিয়েছে তাদেরকে হত্যা করেছে, তার দায় তাদেরকে নিতেই হবে, তার পরিণাম তাদেরকে ভোগ করতেই হবে। এই কারণে এখন সবাই বাঁচতে চাচ্ছে। এটাকে বলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, যেটা হাসরের দিনে পাপীরা সবাই বলবে আর কি। এই হলো অবস্থাটা, ইয়া নফসি শুরু হয়েছে। আমি এই ইয়া নফসির আরেকটা লক্ষণ বোধহয় দেখতে পাচ্ছি। আপনাকে একটু ধরিয়ে দিই যে ইউনূসের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আপনি যখন ইউনূস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, তখন দেশে একমাত্র নিরপেক্ষ জায়গা থেকে স্পষ্টভাবে আপনি বলেছিলেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো যুক্তি নাই এবং আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করা সম্ভব না। কিন্তু ইউনূস সরকারের উপদেষ্টারা তখন বারবারই বলেছিল যে আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করবে। এখন এসে উপদেষ্টা মাহফুজ, সাবেক উপদেষ্টা, সে বলছে আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ আছে, ফিরে চলে এসছে। আসিফ নজরুল বলছে আওয়ামী লীগ আছে। সেই সময় যে তারা করলো কর্মকাণ্ড, এখন যে তারা বলছে আওয়ামী লীগ আছে, তারপরে এক একজন বলছে আমাদের কোনো দোষ নাই, এটা কি কোনো আতঙ্ক থেকে, ওই যে ইয়ানফসি বললেন, সেই জায়গা থেকেই কি তারা এখন আওয়ামী লীগকে নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? কারণ অনেকেই বলেন যে আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নাই, বিএনপিও বিশাল শক্তিশালী দল। কিন্তু এই যারা 5 আগস্টের পরবর্তী সময় সরকার চালিয়েছে, এদের জন্য কি কোনো আতঙ্কজনক পরিবেশ তৈরি করছে এখন যখন শেখ হাসিনা ফেরার কথা বা আওয়ামী লীগের ফেরার কথা বলা হচ্ছে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
এটা। দর্শক আমরা অপেক্ষা আছি যে একটু ডিস্টার্ব করতেছিল। জি জি জি, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পাইছেন? হ্যাঁ, আমার প্রশ্নটা কি শুনতে পাইছিলেন আপনি? আমার প্রশ্নটা কি শুনতে পাইছেন আপনি? আমি বলছি যে এই যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি কিন্তু অস্পষ্ট হচ্ছে। জি, আপনি কি বের হয়ে আবার ঢুকতে চান? আমার মনে হয় আবার একটু ঢুকলে না, ভালো হবে। আছে, ঠিক আছে, আমি শুনতেছি। আমার প্রশ্নটা হলো সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ নজরুল, এরা যে এখন এসে বলতেছে যে আওয়ামী লীগ ফিরে এসছে, আওয়ামী লীগ আছে, কিন্তু তারা ক্ষমতা আমলে থাকার সময় তো আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চেয়েছে। আপনি তখন বাংলাদেশে একমাত্র স্পষ্টবাদী মানুষ বলেছিলেন যে শক্তি দিয়ে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না বা তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখা যায় না। এখন এসে আপনার কথাটাই কিন্তু মাহফুজ আলম এবং আসিফ নজরুল্লাহ স্বীকার করছে। এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো তারা তখন ক্ষমতার মোহে অন্ধ ছিল এবং তারা ক্ষমতার আস্ফালন করছিল, ইতিহাসটাকে তারা স্বীকার করতে চাচ্ছিল না। কিন্তু সারা পৃথিবীর ইতিহাস, বিশেষ করে বাঙালি জাতির ইতিহাস একটা কথা সুস্পষ্ট ভাবে বলে যে সত্য প্রতিষ্ঠিত হবে, ইতিহাসের সত্য। এইটাকে ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইম, বাট নট অল মেন ফর অল টাইমস। তুমি কিছু লোককে অনেক দিনের জন্য বোকা বানাইতে পারবা, অনেক লোককে কিছুদিনের জন্য বোকা বানাইতে পারবা, কিন্তু সব লোককে সব দিনের জন্য বোকা বানাইতে পারবা না। এর কারণ হলো আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তার একটা ইতিহাস আছে, তার একটা আদর্শ আছে বা ছিল। আওয়ামী লীগের নেতৃত্ব চরমভাবে ফেল করছে, ভুল করছে। গত 15 বছরে আওয়ামী লীগের নেতৃত্ব এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল। তারাও সেই অহংকারে, আত্মহমিকায় ভুগছিল যে তারা বুঝি শক্তি দিয়ে সবকিছুকে উতরিয়ে যেতে পারবে। কিন্তু সেই শক্তি একটা পর্যায়ে এসে, যেহেতু শক্তিটা ছিল অন্যায় অপরাধের শক্তি, নির্বাচন না দেওয়ার শক্তি, মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার শক্তি, মানুষের অধিকার থেকে বঞ্চিত করার শক্তি তারা প্রদর্শন করেছিল। এক সময় মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আপনি বলবেন 5ই আগস্টে কি মানুষ সঠিকভাবে ঘুরে দাঁড়িয়েছে? আমি বলবো হ্যাঁ, মানুষ সঠিকভাবেই বুঝে ঘুরে দাঁড়িয়েছিল গণতন্ত্রের আন্দোলন করার জন্য, যে হাসিনা সরকার চলে যাবে, ভোট হবে, ভোটে যারা নির্বাচিত হবে তারা এই দেশের দায়িত্ব পালন করবে, এবং হাসিনা সরকার এবং তার লোকজন হাইব্রিডরা যারা এই দেশের মানুষকে অত্যাচার ও বিচার করছে, যদি প্রতিষ্ঠিত হয় এবং প্রমাণিত হয়, বিচার তাদের বিরুদ্ধে হবে। কিন্তু যে কাজটা হচ্ছে সেটা আমরা সবাই মনে করতে চাইলো, মানে অবুঝ মানুষেরা মনে করতে চাইলো আওয়ামী লীগ আর ফিরে আসবে না। ইট ইজ নট এ ফ্যাক্ট, আওয়ামী লীগ ফিরে আসবে। যখনই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আওয়ামী লীগের নেতৃত্বের ভুল আছে, তাদেরকে, তারা হয়তো বা পলিটিক্সে কোনোদিন আসতে পারবে না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করবে সেই ফুল দাঁড়াবে। এখানে কিন্তু একটা গ্যাপ আছে, গ্যাপটা কিন্তু গত ইলেকশনেও ছিল। আমি এমন কথা বলি যে কথাটা 2 দিন পরে সবাই বলবে, এখন সবাই বলবে ফজলুর রহমান বললো কি। গ্যাপটা কি জানেন? আমরা কিন্তু আমাদের মনের অজান্তে আমরা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিকে এই দেশে আমাদের সেকেন্ড পাওয়ার করে দিচ্ছি। ইলেকশন করতেছি আমরা, মনে করেন ঢাকা আইনজীবী সমিতিতে অথবা সুপ্রিম কোর্ট বারে ইলেকশন করতেছি, আমরা কাউকে ইলেকশন করতে দেই নাই, আমরা জামাতে ইলেকশন করতেছি। কাজে আমরা যদি প্রথম হই, হ্যাঁ তাও হচ্ছে, কিন্তু সেকেন্ড হবে জামাত, মধ্যে তো কেউ নাই। কিন্তু আমরা যদি কোনোদিন ফেল করে যাই,
তাইলে কিন্তু যাকে এখন সেকেন্ড বানাচ্ছি আমরা অজান্তে, তারা কিন্তু ফার্স্ট হয়ে যাবে। তখন কিন্তু 7-10-70 বছরও কিন্তু আমরা কাইন্দা পথ ফুরাইব না জামাত একবার ক্ষমতায় আসলে। কারণ এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক অপশক্তি। জামাত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক অপশক্তি। এরা যদি একবার ক্ষমতা আসতে পারে, মাসে যা করছে 90 বছর তারা এটা করে ছাড়বে। কাজে আমি সবাইকে সাবধান হতে বলি জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি সম্পর্কে, এবং এইসব এই বাটপার, চিটার, অসভ্য, অভদ্র, অন্যায়কারী, টাকা লুণ্ঠনকারী এইসব ছেলে পেলেদের সম্পর্কে আমি সবাইকে সাবধান হইতে বলি। আমি বলতে চাই যে এই দেশে ধরেন এমপি ইলেকশন গেছে গা, সেকেন্ড পার্টি কোনটা, 33% ভোট পাইছে জামাত জোট। আমি কিন্তু এটা বলছি, পার্লামেন্টেই বলছি। আমি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সামনে, পার্লামেন্টে 18 কোটি মানুষের সামনে বলছি, যদি আওয়ামী লীগ থাকতো অথবা আওয়ামী লীগ না হইয়া মধ্যে একটা শক্তি যদি ইলেকশন করতে পারতো, জামাত কি 33% ভোট পাইতো? এখন কিন্তু জামাত 33% ভোট পাইছে। যে জামাতের ভোট ছিল 6%, সেটাকে কিন্তু আমরা ইচ্ছা করে তাদেরকে 33% দিছি। এই শক্তিতেই এখন জামাতের আমির বলে হাসিনাকে ফেলতে 36 দিন লাগছে, তারেক রহমান 36 ঘন্টার মধ্যে পালায়া যায়। গোলাম পারওয়াররা এই কথা বলতে সাহস পায় কেন? তারা দেখতেছে বাবা আমরা তো 70টা সিট পাইয়া ফেলছি, আর বাচ্চা কাচ্চাকে নিয়ে 76টা সিট আমরা পাইয়া ফেলছি, পার্লামেন্ট সিট। কাজে আমরা ইচ্ছা করলেই ফেলে দিতে পারবো। কিন্তু এই ভোটটা যদি তৃতীয় শক্তি থাকতো, তাইলে জামাত কিন্তু ওই 10 বা 15-র মধ্যে আটকে যেত। এই জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে একটা মস্ত বড় গেপ থেকে যাচ্ছে রাজনীতির। আমরা ইচ্ছাকৃতভাবে অপশক্তিকে এইখানে সুযোগ করে দিচ্ছি কিনা, এটা আমার মনে কিন্তু প্রশ্ন আছে। যেমন ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের ইলেকশন, আমার দক্ষিণে মনে করেন একজন বিএনপি দাঁড়াইলো, এখন সালাম সাহেব আছে, হয়তো বা ইশরাক আছে, দুইজনের যে কোনো একজন বিএনপি থেকে দাঁড়াইলো। আর এই সব ছেলে পেলেদের একজন কি কি নাম ডাকসুর বিপি, এরপরে আরো কে কে দুই একজন, ওই যে আসিফ বুয়া, এরা দাঁড়াইতে চায়। এরা কোন সাহসে দাঁড়ায়? একমাত্র সাহস হইল যে আমরা ফেল করলেও সেকেন্ড পার্টি, কারণ মধ্যে তো আর কেউ নাই। কিন্তু এখানে যদি মধ্যে কোনো শক্তি ইলেকশন করতে পারে, তারা তৃতীয় নম্বরে যাইবো যে এদের জামানত বাঁচবে না। কিন্তু এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, মধ্যে কোনো শক্তি না থাকে, তাইলে এরা কিন্তু কন্টেস্ট করবে, এবং বিপজ্জনক অবস্থায় বিভিন্ন মিউনিসিপ্যালিটি ইলেকশন আমাদেরকে পড়তে হবে, এবং লোকাল ইলেকশন। কথাটা কি আপনার ধরেন উপজেলা ইলেকশনে একজন দাঁড়ালো বিএনপি আর একজন জামাত, তখন তো মানুষ দুই ভাগে ভোট দেব, আর তো মানুষের কোনো চয়েস নাই। এই যে মানুষকে আমরা চয়েস নাই অবস্থায় নিয়ে যাচ্ছি, এইটা কিন্তু আমাদের রাজনীতির একটা, আমার মনে হচ্ছে রাজনীতির কৌশলের পুরো ত্রুটি থেকে যাচ্ছে বলে আমি মনে করি। ফ্রি সারেন যারা ইলেকশন করেন, আওয়ামী লীগের যদি কেউ দুষ্ট লোক তাকে যার নামে মামলা আছে তারা ধরে জেলখানায় নিয়ে যান, কিন্তু যার নামে মামলা সে দাঁড়াইতে চায় তাকে সুযোগ দেয়া দেন। লোকাল গভর্নমেন্টে যদি কেউ দাঁড়াইতে চায় দাঁড়াবে, তখন দেখবেন এই জামাতের অবস্থা কি দাঁড়ায়। কিন্তু এখন যদি আপনি তাকে সুযোগ দেন এককভাবে ইলেকশন করার বিএনপি আর জামাত, তাইলে কিন্তু এই যে ওই যে বাকবাকুম যে ডাকটা, এটা কিন্তু জামাতের থাকিয়া যাবে। তারা মনে করবে আচ্ছা বিএনপি পাস করলো, আমি তো সেকেন্ড পার্টি। এ হলো অবস্থাটা। এই জায়গাটা আমাদের গ্যাপ থেকে যাচ্ছে। কাউকে আপনি নিষিদ্ধ করে, এখন তো বুঝতেছেন নিষিদ্ধ করে খুব বেশি দিন রাখা যাবে না, কারণ নিষিদ্ধটা সারা পৃথিবী চায় না। আমেরিকা চায় না, ইন্ডিয়া চায় না, কেউই চায় না পৃথিবীর যে একটা দল নিষিদ্ধ থাক। দল নিষেধ, মুসলিম লীগকে তো নিষিদ্ধ করতে হয় নাই। মুসলিম লীগের স্বাধীনতার পরে 69 সনে মুসলিম লীগ ইলেকশন করছে, সেখানে সবুর খান সহ কয়েকটা সিট পাইছিল। কিন্তু এখন যদি মুসলিম লীগ এইসব জনগণকে আব্বাজান ডাকে, হারিকেন মার্কায় কিন্তু কেউ ভোট দিবে না। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেন যে তারা এই করছে, কিন্তু আপনি যদি তাকে
যদি নিষেধের মাধ্যমে তাকে রাজনীতি করতে না দেন আইনের মাধ্যমে, তাইলে কিন্তু তার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে, যেমন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা বেশি থাকে। এইটা আমাদের প্রথম থেকে মুসলমানদের বেলায় শুরু হয়েছে। আদমকে বলছিল যে তুমি যেখানেই যাও, আল্লাহ বলছিল তুমি ওই কর্ণে যাও না, ওই চতুষ্কোণের দিকে তুমি যাও না, কিন্তু এটার প্রতি অ্যাট্রাকশন হলো তার স্ত্রী। আমাদের প্রথম উনি তার স্বামীকে বুঝাতে লাগলেন ওখানে কি আছে দেখন লাগতো, ওইটা দেখতে গিয়েই কিন্তু বিপদে পড়ল। কাজে আপনি যাকে বন্ধ করে রাখবেন তার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকবে। 10 বছর 15 বছর পরে যে ছেলেটির বয়স এখন 5 বছর, তার বয়স কিন্তু 20 বছর হবে। 5 বছরের ছেলেটি কিন্তু জানলো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আরো 15 বছর পরে তার যখন 20 বছর বয়স হবে বা 18 বছর বয়স হবে, ভোট দেওয়ার মতো বয়স, তখন সে জানতে চাবে একটা দল যে নিষিদ্ধ, এই দলটারে নিষিদ্ধ করছিল কেন। এই অ্যাট্রাকশনটা কিন্তু আসবে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি আসে। এবং ওই জায়গাতে না ওই জায়গাতে আমরা সবাই মিলেও যারা মনে করতেছি যে আবার আমরা সবাই মিলে যাবো বা আমরা আর কালুরা বা ওই যে জামাতরা মিলে যাবো আবার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, সবসময় এটা হয় না। কারণ জামাতের যে গোবরের রূপ, এরা যে মানুষ না। এখন যদি একজন আইসা বলে যে তোমার 10 কেজি দুধ আছে আর আমার কাছে 250 গ্রাম গোবর আছে, কথাটা আমি সবসময় বলি চলো মিলেমিশে খাই, দুধের মাঝে একটু গোবর মিশাও, আমরা সবাই মিলে খাই, খাবেন? জামাতের চরিত্রটা কিন্তু প্রকাশিত। এখন আমাদের নেতারা চেষ্টা করলো কিন্তু আর জামাতের সাথে সবটা মিলাইতে পারবো না কিন্তু বিএনপিকে, এটা মনে রাখেন। জায়গাটা কিন্তু যেমন শামসুজ্জামান সাহেবের মতো লোক টেবিল ছাপড়ায় বলছে এই রাজাকারের বাচ্চারা 71 শুনলেই জলে। আপনি দেখছেন বোধহয় ঘটনাটা। এই কথাটা আমি বলার কারণে আমি কিন্তু এমন ভাবে বলি নাই, কথাটা বুঝছেন? আমরা তো রাত সাক্ষী, আপনার সেই যুদ্ধের রাত সাক্ষী, আমরা সেটা প্রত্যক্ষদর্শী। তো আমার বাসায় যেদিন আমাকে সাসপেন্ড করা হয় সেই মুহূর্তে তুমি বৈশা ছিলে আমার বাসায়, তুমি আমাকে খবর দিলা যে আপনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করছে, তুমি খবরটা দিলা আমাকে। আমি খুব অবাক হয়েছিলাম, খুব অবাক হয়েছিলাম। কিন্তু আজকে যে কথার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছিল ওইটা এখন সামান্য কথা, 2 এ 2 4, 2 দুগুণে 4, এটা এখন সামান্য কথা হয়ে গেছে। এখন এর চেয়ে বহু বেশি কথা বিএনপির যারা আজকের প্রজন্ম বা আগের প্রজন্ম মুক্তিযুদ্ধ ছিল তারা কয়। এখন মন্ত্রিসভার সদস্যরা পার্লামেন্টে দাঁড়ায় কয় এই এরপরের বাংলাদেশ আমি কইলাম না, বুঝছেন? আমি খালি এবং এই দেশে একটা রাজনৈতিক যুদ্ধ হবে। সেই যুদ্ধটা যদি জামাত যদি বুদ্ধিমান হয় সেই যুদ্ধটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবে না, কারণ আমি জানি তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে অর্থ আছে, তাদের ছেলেরা সমস্ত থানাগুলা লুট করছে। তারা মনে করবে যে সশস্ত্র ভাবে আমাদেরকে বা মানুষকে মোকাবেলা করবে, বুদ্ধিমান হলে এটা তারা করবে না। তাহলে কিন্তু এদেশে যুদ্ধটা কিন্তু কঠিন যুদ্ধ হবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। ওই যে আমি বলছি বাংলায় শুধু কোকিল, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযুদ্ধ জিতবে, রাজাকার হারবে। এইটা যদি জামাতরা মনে রাখে তাহলে তারা এই দেশে বাচ্চা টেচা থাকতে পারবো। আর যদি স্বপ্ন দেখে এই দেশে তারা রাজত্ব করব তাহলে তারা ভুল করতেছে। দ্যাট উইল নট বি আল্লাহর রহমতে, এন্ড দ্যাট উইল নেভার বি। জামাতের মতো একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল, একটা মুনাফেক রাজনৈতিক দল এই দেশে কোনোদিন রাষ্ট্র ক্ষমতা পাবে না আল্লাহর রহমতে। জি, আমি আর 2টা ছোট প্রসঙ্গ দিয়ে দর্শকেরও প্রশ্ন আছে, শেষ করবো আজকের অনুষ্ঠান। একটা হলো যে আপনি সরকারি দলে আছেন, তো আমরা জানি ডক্টর ইউনূসের ইমেজ পাবলিকের কাছে এমন জায়গায় দাঁড়িয়েছে, তিনি ফ্রান্স গেছেন, হয়তো নর্মাল ট্যুরে গেছেন, হয়তো আবার ফিরেও আসবেন, কিন্তু মানুষের মধ্যে ধারণা যে ডক্টর ইউনূস ভেগে গেছে, পালিয়ে গেছে, এটা মানুষের ধারণা আর কি, তার ইমেজটা এমন জায়গায় গেছে।
তো আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে আপনি সরকারি দলে আছেন, ইউনূসের উপদেষ্টাদের বিদেশ যাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা চাই, হাইকোর্টে রিটও আছে একটা। তো কেন আপনার সরকার ওই যে তাদের অপকর্মগুলো এগুলো তদন্ত করছে না, তাদেরকে কেন নির্দ্বিধায় বিদেশ যাত্রা করতে দিচ্ছে? এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়েছেন, জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, কিন্তু আপনাদের সরকারের সময় দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বা 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে মানুষজনকে জেলে যেতে হচ্ছে। ইভেন শাহবাগ থানার ওসি বলেছিল 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ। এই বিষয়ে আপনার মত কি জানতে চাই, বা আপনার ওপিনিয়নটা জানতে চাই। আমার কথা হলো ইউনূস সাহেব পালায়ে গেছে, এই যে কথাটা বলতেছেন, দেশে ছিল বিদেশে পালায়ে গেছে, ঠিক আছে, আর আসবেন বা আর আসবে। দেশে আসলেও কিন্তু উনি পলাতক। উনার নামে যখন 6টা 7টা মামলা ছিল, শেখ হাসিনা সরকার করছিল, তখন উনি বুক ফোলায় কিন্তু পুলিশ ছাড়া রাস্তা দিয়ে হাইটে যেতে পারছেন, তার সাথে কোনো সিকিউরিটি লাগে নাই। আর সমস্ত মানুষ তাকায় রয়েছে ইউনূস সাহেবকে এত এই বৈশাখ মাসের রোদ্রের মধ্যে 6 তলা 7 তলায় লিফট ছাড়া তুলতেছে। হাসিনা সরকার সবচেয়ে বড় ফেসিস্ট, সেইটা ছিল তার। কিন্তু এখন যদি তার সাথে 200 পুলিশও দেয়, উনি কিন্তু ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন। উনি আসলেই ঢাকায় থাকলেও, বাংলাদেশে থাকলেও উনি পলাতক। ওনাকে পলাতকই থাকতো, বাইরে গিয়া বরং উনি ফ্রি হাঁটতে পারবো, ফ্রি চলতে পারবো। বাংলাদেশে থাকলে উনি রিয়েলি পলাতক। তো সেই জায়গাতে অন্য যারা আছে, এই যে আসিফ নজরুলের কথা খালি বলতেছে, বয়স আমার অনেক ছোট। আমি যেদিন আইএ পাস করছি, আইএসসি পাস করছি, সেই দিন তার জন্ম হয়েছে, অনেক ছোট আমার। আমি মনে করতাম লোকটা বুঝি অনেক জ্ঞানী, উনি অনেক আইন জানে, আদালত জানে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি কারণে যেন আমি সবসময় বলি, তার পূর্বপুরুষের সঙ্গে বোধ হয় খন্দকার মুস্তাকের বাড়ি তো কুমিল্লা কাছাকাছি, খন্দকার মুস্তাকের দেখা হয়েছিল। এই দুর্বুদ্ধির মানুষগুলা, কুটবুদ্ধির মানুষগুলা, আমার অতি চালাক মানুষগুলাকে আমার পছন্দ হয় না। যে ক্ষমতায় যাওয়ার আগে বলে আমি যদি একবার ক্ষমতা পাইতাম তাইলে দেশটারে বেহেশত বানায় দিতাম, আর ক্ষমতায় যখন গেছে, ক্ষমতা পাইছে, তখন দেশটাকে জাহান্নাম বানাইছে। আমি আসিফ নজরুলদের সম্পর্কে, এই যে মহিলা, তার ভদ্র মহিলাই বললাম, তারা আসলে ওইভাবে ধরলে পরে ভদ্রলোক পরিবারের সন্তান, যদিও তার বাবা দালাল ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এই মহিলা সম্পর্কে এখন আর আমি বলবো না। তারা বিপদে আছে। যেদিন তারা বাকবাকুম করতো, যেদিন তারা, আমি বলতাম এই মহিলা সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিবে, যেদিন তারা বলতো আমরা কি এমনি ক্ষমতায় আসছি, যদি আপনারা পারতেন আমরা আসলাম কেন, এখন কোথায়, এখন কোথায় আপনি ভদ্র মহিলা, আপনি কোথায়? হ্যাঁ, একবার রাস্তা দিয়ে হাঁটেন তো দেখি। এখন আপনার সাথে কত কিছুর তুলনা হয় জানেন তো। কাজে আমি একটা ছেলে, আমি বলতাম যে জাসদ থেকে ইলেকশন করিয়া 2008 সনে 250 ভোট পাইছিল পার্লামেন্টে, সেও কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিল। নামটা বললে আমি বলতে পারি, বলবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিল সে। 8 সনে ইলেকশন করে জাসদের মশাল মার্কা লইয়া 260টা ভোট পাইছিল এমপি ইলেকশন। এদেরকে নিয়ে ওই তার সমস্ত এটা কি বলে, গ্রামীণ ব্যাংকের সমস্ত কর্মচারী কর্মকর্তাদেরকে, ভদ্র মহিলাদেরকে মন্ত্রী বানায়া স্বাস্থ্যের দায়িত্ব দিয়া এখন শত শত ছেলে অকালে চলে যাচ্ছে। আমার মৃত্যু তো কোনো দুঃখের না। আমি এদেশে 78 বছর বাঁচছি, কিন্তু যে শিশুটা 2.5 বছর বয়সে মারা গেছে, সে তো 10টা ফজলুর রহমানের চেয়ে যোগ্য হতে পারতো। এই অপরাধের দায়িত্ব কে নিবে? কে নিবে? কে দিবে জবাব? এই যে 500 ছেলে 700 শিশু মারা গেল, এখানে তো অনেকেই মহামানব হইতে পারতো। এই জবাবটা কে দিবে? আমি তো জবাবটা চাই, এবং আমার সরকারের কাছে আমি বলবো দয়া করে এটা তদন্ত করেন, সঠিক সময়ে সঠিক কাজটি কেন শিশুদের জন্য করা হয় নাই। আর একটা কথা করতেছেন যে আমাদের সময়ে জেলখানায় নিতেছে,
আমাদের সময় জেলখানা নিতেছে, অনেক মামলা হয়েছে আমাদের সময়। এই মামলাগুলো আমাদের সময়ের না, এই মামলাগুলো হয়েছে ইউনূস সাহেবের সময়ে। শেখ হাসিনা ওয়াদুল কাদের আসামি, দেখা গেল পটুয়াখালী একটা কেসে এখানে সুনামগঞ্জের 15 জন আবার আসামি করে দিছে তাদের সাথে। এইসব ভুয়া মামলা টিকবে না। এটা আগের সরকারও বলে গেছে, এখনো সরকারও বলে, কিন্তু আমার অনুরোধ হলো আমার সরকারের প্রতি, আমার ধারণা যে মামলাগুলা ভুয়া এই মামলাগুলা বাদ দেওয়া উচিত, আর সঠিক মামলাগুলো নিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে এটা ট্রায়ালে নিয়ে আসা উচিত। এইভাবে বছরের পর বছর ভুয়া মামলা দিয়ে মানুষকে নির্যাতন করলে পরে এটা কিন্তু ওই যে আমি বারবারই একটা কথা কই, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তবে এইটাও সত্য, বিএনপির কর্মীদের নামে কিন্তু লাখ লাখ কর্মীর নামেও কিন্তু হাজার হাজার ভুয়া মামলা করছে হাসিনা সরকার। এইটাও তারা ঠিক করে না, তারা মাপ চায় না কেরে, ভুয়া মামলা করছে। 90 বছরের মানুষের নামে মামলা করছে, 86 বছরের মানুষ। আমার প্রেসিডেন্ট ছিল খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লয়ার। তাকে দিছে, সে বুম মারছে ট্রাকের উপরে, মাইরা আবার 86 বছর বয়সে পুলিশ তার সাথে দৌড়াইয়া পারে নাই, দৌড়াইয়া আবার চলেও গেছে। তো এই মামলা তো হাসিনা সরকার করছে। ওরাও মাপ পেলে, হ্যাঁ তুমি অপরাধ করছো ঠিকই, আমি এটা চাই না যে তুমি পাপী বইলা আমিও মহাপাপী, এটা আমি চাই না। তুমি অন্যায় করছো কাজে আমি অন্যায় করবো, এটা আমি চাই না। আমি চাই সঠিক কাজটা করতে, এবং এই দেশের সঠিক কাজটি হোক। যদি তারেক রহমান সরকার সঠিক কাজ করে, তাহলে আমার ধারণা মানুষ তাকে, এই সরকারকে সাংঘাতিক ভাবে গ্রহণ করবে। আর যেটা বলতেছে যে এখনই আমাদের সরকার আনপপুলার হয়ে গেছে, ঠিক না। মাত্র 3 মাস চালাইছি, মাত্র 3 মাস। 3 মাসে তো একটা শিশুরই জন্ম হয় না, অন্তত 10 মাস সময় দিবেন। 10 মাস সময় তো দিবেন, দেখেন না কি করে। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি আমি, শুধু যেহেতু আমের প্রসঙ্গটা আপনিও তুলেছেন, বিএনপি সরকার তো অবশ্যই দায়িত্ব তদন্ত করা, কিন্তু একটা জিনিস খেয়াল করি আমরা যে জামাতে ইসলামী এবং এনসিপি ইভেন সংসদের বাইরে কোথাও এই যে হামের টিকাতে এতগুলো শিশু মারা যাওয়া, বা আমেরিকার সাথে যে গোলামি চুক্তি আপনি বলেছেন, লর্ড ক্লাইভের সেই মীর জাফরের চুক্তি সে তুলনা করেছেন, এই চুক্তি নিয়ে জামাত এনসিপি এগুলা নিয়ে কোনো কথা বলে না, এই শিশু মৃত্যু নিয়েও বলে না, এই আমেরিকার গোলামি চুক্তি নিয়েও বলে না। এটা কি কারণ মনে হয় আপনার? আমার কারণটা মনে হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময় বলছিল, আমেরিকার মতো বড় শক্তি যদি চায় কোন দেশের সরকার পরিবর্তন করবে, এটা তাদের পক্ষে সম্ভব। এটা উনি নিজের কথাটা বুঝেই কথাটা বলছিল। এটা তো জানেন তো, এই কথাটা শেখ হাসিনা নিজে কিন্তু কথাটা বলছিল। কথাটা বুঝছেন না? কাজে বড় বাড়ির সঙ্গে হঠাৎ করে কেউ ঝগড়া করতে যায় না, মনে করে আচ্ছা বড় বাড়ি আছে, দেখি এটাকে ম্যানেজ করা যায় কিনা। কিন্তু আমি মনে করি বিএনপির এই জায়গাটা পার্লামেন্টে তোলা উচিত, এবং বিএনপির যারা চুক্তিটা করছে এই চুক্তিটা পরিবর্তনের জন্য, সঠিক চুক্তিটা করার জন্য চেষ্টা করা উচিত। তা না হলেও যে আমি যেটা বলছি এটাই ঠিক, আমরা আগামী ওই যে যেমন মীর জাফরের সঙ্গে লর্ড ক্লাইভের চুক্তির কারণে 200 বছর গোলাম হয়ে গেছিলাম, 74-এর মন্বন্তর হয়েছিল। এইটা পৃথিবীতে কোনোদিনই হয় না। একটা দেশের 3 ভাগের 1 ভাগ লোক মরে গেছিল না খায়া, এই চুক্তির কারণে। কারণ এই চুক্তির কারণে তারা এই দেশটাকে লুণ্ঠন করতে পারছে। আমার সমস্ত সোনাদানা, আমার সমস্ত মসলিন কাপড় চোপড়, আমার সমস্ত তৎকালীন সময়ের মতো করে জগৎ সেটের ব্যাংক ট্যাঙ্ক সব লুট করে নিয়ে গেল ব্রিটিশরা। কাজে আমি হয়ে গেলাম দরিদ্র মানুষ, না খায়া মরলো। আমেরিকার সঙ্গে এই চুক্তিটা ঠিক হয় নাই। আমি জানি না আমার দল আছে কিনা, যদি থেকে কেমন করে থাকবে, কারণ আমার দল তো তখন ক্ষমতায় ছিল না। হয়তো বাইরেতে তাদেরকে জিজ্ঞাসা করলে বা জিজ্ঞাসা করলো, তাদের তো কিছু করার ছিল না। তবে এখন যেহেতু আমরা সরকারে আছি, জিনিসটা খুব সঠিকভাবে খতিয়ে দেখা উচিত। এবং এটা যদি দেশের ধ্বংসের কারণ হয়, যদি দেখা যায় আমার দেশের একটা অংশ, এই কথাটা আমি সব সময় বলি যে 1971 সনের 23শে মার্চ, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 23শে মার্চ
ফারল্যান্ড ছিল তখন পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত, বঙ্গবন্ধুর কাছে আইসা বলছিলেন কিন্তু যে তুমি শুধু দ্বীপটা দিয়ে দাও, তোমার সেন্ট মার্টিন দ্বীপ যুদ্ধ করতে হবে না, তোমার পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাবে। তখন বঙ্গবন্ধু কিন্তু ফারল্যান্ডের মুখের উপরে বলছিল, আমার দেশের 1 ইঞ্চি মাটি দিয়ে আমি কারো সঙ্গে চুক্তি করতে রাজি না, মুখের উপরে বলে দিয়েছিল। আমিও মনে করি যদি আমার দেশের মাটি গিয়া থাকে এই চুক্তিতে, যদি পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চল যদি বিপদে পড়ে থাকে, যদি এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত হয়ে থাকে, যদি ওই ইহুদি ইসরায়েলের মতো এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়া আমার অনাগত ভবিষ্যতের সমস্ত সন্তানদেরকে নির্ঘুম রাত কাটাতে বাধ্য করে, তাহলে এই ধরনের চুক্তির ব্যাপারে আমাদের প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। এতে কাম পট নেই, কপালে যা আছে তা, আমি এটা মনে করি। তবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলে আলেকজান্ডারও কিন্তু পুরুর কাছে অনেক সময় বলতে হয়, ইয়েস you are son of the soil, so I shall forgive you, but I shall not মানে go to battle with you। আমি তাই মনে করি যে আমাদের মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। পৃথিবীর যে কলকাতা, বাংলাদেশ আমার, বাংলাদেশে আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি। আমি আর কথা বলতে চাই না, শুধু আপনার মাধ্যমে বলতে চাই, আজকে আমি যে ঘরে বসে আছি এখানে অনেকে আছে, আমরা সবাই হয়ে গেছি ক্ষতিগ্রস্ত হতভাগা মানুষ। হাওর অঞ্চলে নষ্টগ্রাম মিঠামনের প্রায় সব ধান চলে গেছে। আমি যে কথাগুলো আপনার সাথে বলি, আমার মনে কিন্তু কথাটা হইলো আমার দেশের মানুষ আগামী 1 বছর না খায় থাকতে হবে, এবং এইবার যে ক্ষতি হয়েছে এটা 5 বছরে এই ক্ষতিটা পরিপূরণ করতে পারবে না। কাজে আপনার মাধ্যমে এখনো বলছি, আমাদের সরকার তো আছে, সারা পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থাকে আমি আহ্বান করি, এইখানে বসে সবসময় চিন্তা করি, প্রতিদিন আমার নেতারা চিন্তা করি কি করলে পরে আমার দেশের মানুষ বাঁচবে আমার দেশে, কারণ হাওর অঞ্চলটা ধ্বংস হয়ে গেছে। এই কারণে আমি আজকে আপনার সাথে হয়তো বা সঠিকভাবে কথাগুলো বলতে পারি নাই, তবে একটা কথা আমি বলি, এই পৃথিবীর রাজনীতিতে এখন যে ছোট লোকদের চক্রান্ত শুরু হয়েছে, সব জায়গায় নেতৃত্বে আছে ছোট লোকেরা, 2-1 জন ব্যতিক্রম বাদ দিয়ে। এখানে আর এখন নেলসন ম্যান্ডেলার মতো নেতা নাই, মিশরের নাসেরের মতো নেতা নাই, ইন্দোনেশিয়ার সুকর্ণর মতো নেতা নাই। আর কইলাম না, কইলে পরে আবার সবাই আমারে দেখা যাবে ধরে লয়ে গেছে। এই পৃথিবীটা ছোট মানুষদের দেশ হয়ে গেছে, ছোট মানুষদের গ্লোবাল স্টেট হয়ে গেছে। পৃথিবীতে আরো বড় মানুষ রাষ্ট্র ক্ষমতা আসা দরকার, আরো বড় মানুষ, মহামানব রাষ্ট্র, চার্চিলের মতো মানুষেরা, এটলির মতো মানুষেরা, এরা আসা দরকার পৃথিবীতে। যাদের শক্তি আছে সেই সব দেশে অনেক বড় মাপের মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসা দরকার। আমরা এখন দেখি না, বড় বড় দেশে আমাদের মতো স্লোগানের উপরে নেতৃত্ব আইসা পড়ে। আমার কাজে এখানে বাংলাদেশকে খুব সাবধান থাকতে হবে, যেহেতু বাংলাদেশের নেতৃত্বে আসছে শহীদ জিয়ার দল, যে শহীদ জিয়া এই দেশের মানুষের জন্য খুব বেশি সময় পান নাই, কিন্তু নিজে অত্যন্ত সৎ ছিলেন এবং এই দেশের জন্য কিছু করার চেষ্টা করছেন। মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, যিনি মুক্তিযুদ্ধে ব্রিগেড কমান্ড করছেন, সেই শহীদ জিয়ার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষহীন ভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে করে নিঃস্ব অবস্থায় যিনি চলে গেছেন পৃথিবী থেকে, যাকে সারা বাংলাদেশের মানুষ যাকে স্মরণ করবে ইতিহাসে, এবং এখন তাদের সন্তান শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান ক্ষমতায়, আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি আশা করি দেশটা ভালো চালাইতে পারবেন, কারণ উনি যেভাবে শুরু করছে আমার ধারণা ভালোই চলবে। এ হলো কথা। আমরাও সেই প্রত্যাশা করি বাংলাদেশটা একটা স্টেবল জায়গায় থাকুক, একটা